বাংলা মানেই শুধু সবুজ মাঠ, মিষ্টি ভাষা আর সংস্কৃতির মেলবন্ধন নয়, বাংলার মাটির গভীরে রয়েছে এমন কিছু ইতিহাস যা শুনলে আজও আমাদের গায়ে কাঁটা দেয়। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা এমনই একটি কিংবদন্তি চরিত্রের কথা আলোচনা করব যা শুনলে আপনারও গায়ে কাঁটা দিয়ে উঠবে। তিনি একাধারে নায়ক ও খলনায়ক, যার বাস্তব চরিত্রে দাঁড়িয়ে আছে এক বিশাল ইতিহাসের রহস্য। তো আজকের ভিডিওতে আমরা তারই কথা জানব। তিনি আর কেউ নন, স্বয়ং রঘু ডাকাত। তো নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে ল্যাম্পপোস্টে স্বাগত জানাই। আজকের ভিডিওতে আমরা তারই বিস্তারিত আলোচনা করব। তো চলুন দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। কারো কাছে তিনি ছিলেন গরিবের প্রাণদাতা এবং কারো কাছে ছিলেন এক নরবলি দাতা, দস্যু সর্দার। তিনি ইংরেজ এবং ইস্ট ইন্ডিয়া কোম্পানির সম্পদ লুট করে সাধারণের মধ্যে বিলিয়ে দিতেন, যার ভয়ে কাঁপত গোটা হুগলি, নদিয়া এবং বর্ধমান জেলা। কিন্তু কে ছিল এই দস্যু ডাকাত? কে ছিল এই রঘু ডাকাত? তা কি আমরা জানি? আজকের ভিডিওতে তারই আলোচনা করব এবং তার কাল্পনিক এবং আধ্যাত্মিক বিষয়ও আমরা তুলে ধরব। তিনি কিসের উপাসনা করতেন এবং তার চরিত্রের যে মূল বৈশিষ্ট্যগুলি এই ভিডিওতে আমরা তুলে ধরব। তো চলুন দেরি না করে তার কাল্পনিক থেকে শুরু করে তার রহস্যময় জীবনের কথা জেনে নিই। রঘু ডাকাতের গল্প জানতে এবং বুঝতে হলে আমাদের ফিরে যেতে হবে আজ থেকে প্রায় 250 বছর আগে, অষ্টাদশ শতাব্দীর বাংলায়। তখন মুঘলরা পুরো বাংলাকে দখল করে নিয়েছিল এবং শুধু মুঘলরাই নয়, ইস্ট ইন্ডিয়া কোম্পানি থেকে শুরু করে এবং ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানিরাও এই বাংলাকে দখল করে নেয় এবং তাদের আয়ত্তে নিয়ে চলে আসে। এবং তারা পলাশির যুদ্ধের পর বাংলার নবাবকে তাদের হাতের পুতুলের মতো পরিণত করেছিল। ইস্ট ইন্ডিয়া কোম্পানির লাগাম ছাড়া কর এবং তাদের শোষণ এবং স্থানীয় জমিদারদের অত্যাচারে সাধারণ মানুষ অতিষ্ঠ হয়ে পড়েছিল এবং এর সাথে সাথেই নেমে আসে প্রাকৃতিক রোষ, 76-এর মন্বন্তর বলে আমরা যেটি জেনে থাকি। এই সময় বহু কৃষক এবং সাধারণ মানুষ মারা যায় এবং এই বিভিন্ন করের বোঝা এবং অত্যাচারের ফলে তারা অতিষ্ঠ হয়ে পড়ে ক্রমশ, এবং এর সাথে সাথেই জন্ম নেয় বিভিন্ন দস্যু ডাকাত দলের, এবং এর মধ্যেই আমরা শ্রেষ্ঠতম নাম জানতে পারি বাংলার রঘু ডাকাত। তিনি এই অত্যাচারের বিরুদ্ধে একটি প্রতিবাদী মুখ হিসেবে দাঁড়িয়েছিলেন। চারিদিকে এমন অত্যাচার, হাহাকার এবং মন্বন্তরের ফলে জন্ম নেয় দস্যু ডাকাতের দল, এবং এর মধ্যেই খ্যাতিসম্পন্ন যার নাম আমরা আজকের ভিডিওতে জানতে চলেছি, তিনি আর কেউ নন, স্বয়ং রঘু ডাকাত। ঐতিহাসিকদের মতে রঘু ডাকাতের আসল নাম ছিল রঘুনাথ রায় বা রঘুনাথ ঘোষ। তার জন্ম নিয়ে নানা মতবাদ রয়েছে। তার ঐতিহাসিকদের মতে জানা যায় যে রঘুনাথ রায় জন্মগ্রহণ করেন সাধারণত হুগলি বা বর্ধমান জেলায়। তিনি জন্মসূত্র থেকেই ছিলেন অসাধারণ সাহসী এবং বীরত্বের এক অসাধারণ প্রতীক। রঘু ডাকাতের চরিত্রের দুটি দিক ছিল। একদিকে তিনি নীলকর সাহেব এবং ব্রিটিশদের মালবাহী নৌকাগুলি লুট করে নিতেন এবং তার এই দুঃসাহসিক অভিযান দেখে আশপাশের জমিদার এবং নীলকররা তাকে ভয় পেত। তার আক্রমণের মূল টার্গেট ছিল ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি, জমিদার সমাজ এবং বিভিন্ন যারা সমাজে শোষণ কাজ চালাতো, তাদের উপরেই বেশি দিন হামলা চালাতেন এবং সাধারণ মানুষদের তাদের হাত থেকে রক্ষা করতেন। তার চরিত্রের আরও একটি দিক ছিল যেটি লোককথা অনুযায়ী শোনা যায়। তিনি ইস্ট ইন্ডিয়া কোম্পানি থেকে শুরু করে জমিদারের কাছ থেকে যে ধন সম্পদ লুট করে আনতেন, সেই ধন সম্পদ তিনি সাধারণ গ্রামবাসীদের মধ্যে বিলিয়ে দিতেন এবং গ্রামবাসীদের মধ্যে যদি কারো মেয়ের বিয়ের জন্য অসুবিধা হতো বা টাকার অসুবিধা হতো, তিনি সেই ধন সম্পদ দিয়ে তাদের সাহায্য করতেন। এবং কোনো জমিদার যদি সেই গ্রামের কোনো ব্যক্তির জমি দখল করে নিত, তিনি তার দলবল নিয়ে সেই জমিদারের কাছ থেকে তার জমি উদ্ধার করে দিতেন। দিকে যেমন তিনি সাধারণ মানুষের কাছে ভগবান বা দেবতুল্য ছিলেন, অপরদিকে তিনি অন্য মানুষের কাছে ভিলেন বা খলনায়ক চরিত্র ছিলেন। রঘু ডাকাতের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায় হলো তার কালী সাধনা। তৎকালীন সমাজের ডাকাতরা যেমন তাদের শক্তি বৃদ্ধির জন্য কালী সাধনা করতেন, রঘু ডাকাতও তার ব্যতিক্রম ছিল না। রঘু ডাকাত ছিলেন একজন কালীর অপার ভক্ত। কথিত আছে তিনি হুগলির বাঁশবেড়িয়া অঞ্চলের গভীর জঙ্গলে নিজে হাতে একটি কালী মন্দির স্থাপন করেছিলেন, যেই কালী মন্দিরটি বর্তমানে রঘু ডাকাত কালী মন্দির নামে পরিচিত।
মনে করা হতো তিনি ডাকাতিতে বেরোনোর সময় এই মায়ের পায়ে জবা ফুল দিয়ে পুজো করে বেরোতেন। যদি ফুলটি ডান দিকে পড়তো তবেই তিনি ডাকাতিতে বেরোতেন, না হলে তিনি ওই দিন ডাকাতিতে বেরোতেন না। রঘু ডাকাতের কালী সাধনা নিয়ে আরও একটি কিংবদন্তি কথা প্রচলিত রয়েছে। মনে করা হয় তিনি এই মন্দিরে নরবলি প্রদান করতেন মায়ের পাশে। মায়ের সন্তুষ্টির জন্য তিনি নরবলি প্রদান করতেন। মনে করা হয় সাধারণত তিনি ইংরেজদের এবং যারা তাদের সাথে বিশ্বাসঘাতকতা করতেন তাদেরই মায়ের সামনে বলি দেওয়া হতো। যদিও এর কোনো ঐতিহাসিক প্রমাণ নেই, লোককথা অনুযায়ী প্রচলিত রয়েছে। তার এই লোককথা অনুযায়ী চরিত্রটি তাকে আরও নৃশংস ডাকাত হিসেবে পরিচিতি লাভ করে। রঘু ডাকাত ক্রমশ ধীরে ধীরে ব্রিটিশদের মাথা ব্যথার কারণ হয়ে উঠেছিলেন। তৎকালীন ভারতের গভর্নর জেনারেল তাকে ধরার জন্য একটি শক্তিশালী আইন এবং পুলিশ বাহিনী গঠন করেছিলেন। রঘু ডাকাতের শেষ পরিণতি কী হয়েছিল তা নিয়ে আজও ধোঁয়াশা। একমতে তিনি ব্রিটিশ বাহিনীর সাথে যুদ্ধে মারা গিয়েছিলেন, আরেক মতে তিনি তার বিশ্বাসঘাতক কোনো সহচর তাকে ব্রিটিশদের হাতে ধরিয়ে দিয়েছিল এবং পরবর্তীতে তাকে ফাঁসি দেওয়া হয়। কিন্তু প্রচলিত কাহিনী অনুসারে জানা যায় যে ব্রিটিশরা তাকে ধরেই ফেলেছিল, কিন্তু হঠাৎ তিনি তার আরাধ্য মায়ের মন্দিরে প্রবেশ করেন এবং পরবর্তীতে মায়ের মূর্তিতে বিলীন হয়ে যান। রঘু ডাকাতের শারীরিক মৃত্যু হলেও তার কিংবদন্তির মৃত্যু হয়নি। তিনি আজও বেঁচে আছেন মানুষের মুখে মুখে যুগ যুগ ধরে এবং লোককথায়। তার এই মন্দিরে আজও হাজারো হাজারো ভক্তের আনাগোনা হয়ে থাকে এবং যথারীতি এবং নিয়ম অনুসারে এই মন্দিরে পূজার্চনা হয়ে থাকে। তাহলে রঘু ডাকাত কে ছিলেন? একজন সমাজদরদী বীর নাকি একজন রক্তপিপাসু দস্যু? ইতিহাস হয়তো তার উত্তর দিতে পারে না। সত্যিটা হলো রঘু ডাকাত ছিলেন একটি সময়ের ফসল, যিনি আইনকানুন ভেঙে নিজের হাতে আইনকানুন তুলে নেয়। এবং এই রঘু ডাকাতের চরিত্র আমাদের শিখিয়ে দেয় যে ইতিহাস শুধু সাদা কালো হতে পারে না, তার মধ্যে কিছু চরিত্র যা আমাদের একটি কাল্পনিক জগতে নিয়ে যায় এবং সেই চরিত্র নিয়ে ভাবাতে আমাদের বাধ্য করে যে আসলে সেই চরিত্রটি কী ছিল। ডাকাতের সেই চরিত্রটি আমাদের বলে দেয় একটি ইতিহাসের গল্প। কিন্তু ইতিহাসের এই ধূসর চরিত্রগুলিকে ভালো খারাপের মাপকাঠিতে ফেলা খুব কঠিন। রঘু ডাকাত সম্পর্কে আমাদের ভিডিওটি আপনাদের কেমন লেগেছে মতামত কমেন্টে জানাবেন এবং আমাদের চ্যানেলে পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য ল্যাম্পপোস্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, নাহলে পরের পোস্টটি পাবেন না। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। জয় হিন্দ, জয় ভারত।